হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল বা পাশে বা অনার্সে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা MN2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি কী ছিল বা ভারতীয় শাসনতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল। তো ভারতের শাসনতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য বা ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য একই প্রশ্ন, এর উত্তরটি নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে। তো দেখো, তোমরা এইভাবে লিখবে। প্রথমে একটা পয়েন্ট করবে শাসনতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ। বিংশ শতাব্দীর মাঝামাঝি ভারতীয় জনগণ নিজেদের জন্য যে সংবিধানের সৃষ্টি করলেন তা নতুন না হলেও অভিনব বলা যেতে পারে। স্বাধীন ভারতের শাসনতন্ত্র রচনায় নেতৃবৃন্দ পৃথিবীর বিভিন্ন শাসনতন্ত্রের শ্রেষ্ঠ অংশগুলি নিয়ে এক সর্বাঙ্গ সুন্দর আদর্শ শাসনতন্ত্র রচনার চেষ্টা করেছিলেন। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের শাসন ব্যবস্থার অভিজ্ঞতা লাভ করে ওই সকল শাসন ব্যবস্থার বাস্তব প্রয়োগ ক্ষেত্রের ত্রুটি বিচ্যুতিগুলি পরিহার করতে হয়েছে। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলির পৃথক পৃথক শাসনতন্ত্র রয়েছে। মার্কিন শাসনতন্ত্র কেবল জাতীয় সরকার সম্পর্কিত, কিন্তু ভারতীয় শাসনতন্ত্রে কেন্দ্র ও রাজ্য সরকার উভয় সরকার সম্পর্কেই বিস্তৃত নির্দেশ রয়েছে। শাসনতন্ত্রের বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ। প্রথম পয়েন্ট, লিখিত সংবিধান। ভারতীয় শাসনতন্ত্র গ্রেট ব্রিটেনের মতো অলিখিত নয়। মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং সুইজারল্যান্ডের মতো লিখিত শাসনতন্ত্র। দুই, দেখো, বৃহৎ গণতন্ত্র। ভারতীয় শাসনতন্ত্র পৃথিবীর মধ্যে বৃহত্তম শাসনতন্ত্রে পরিণত হয়েছে। একে শাসনতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য বলা যেতে পারে। ভারতীয় শাসনতন্ত্রের মূল 395টি ধারা বা আর্টিকেলস, 10টি তালিকা শিডিউল এবং বিভিন্ন সংশোধন সহ বিশাল আকার হয়ে পড়েছে। 2002 সালে পর্যন্ত শাসনতন্ত্রের 443টি ধারা, 22টি ভাগে বিভক্ত, 12টি তালিকা এবং 86টি সংশোধন সহ এটি পৃথিবীর এক বৃহত্তম শাসনতন্ত্রে পরিণত হয়েছে। 1950 থেকে 2002 সালের মধ্যে অনেকগুলি ধারা বাতিল করা হয়েছে, 46টি নতুন ধারা এবং 4টি তালিকা শাসনতন্ত্রে যুক্ত হয়েছে। বিচারপতি মহাজন বলেছেন, ভারতবর্ষের মতো পৃথিবীর অন্য কোনো দেশে এমন বৃহৎ আকার শাসনতন্ত্র নেই। 3 নম্বর পয়েন্ট, দেখো, সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র। শাসনতন্ত্রের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। ভারতবর্ষ প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী, অভ্যন্তরীণ ও বহির ব্যাপারে কোনো শক্তি অধীন নয়। এই শাসনতন্ত্রকে গণতন্ত্র বলা যায় কারণ প্রত্যেক প্রাপ্তবয়স্ক ভারতবাসীর ভোটাধিকার নীতির স্বীকৃতিকে একটি বিপ্লবাত্মক সিদ্ধান্ত বলা যেতে পারে। ভারতীয় শাসনতন্ত্রে জনসাধারণ কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতির পদ সৃষ্টি করার ফলে ইহা সাধারণতন্ত্র হিসেবে পরিচিত। পয়েন্ট, মৌলিক অধিকার। গণতন্ত্রের অন্যতম লক্ষ্য হচ্ছে শাসনতন্ত্রে কতগুলি মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটসের অন্তর্ভুক্তি। ব্যক্তির বিকাশের জন্য, সহজ জীবনযাপনের জন্য এই অধিকারগুলি আবশ্যক। অধিকার ছাড়া গণতন্ত্র বাঁচতে পারে না। অধিকার মাধ্যমেই রাজশক্তির যথার্থ মূল্যায়ন হয়। ভারতীয় শাসনতন্ত্রের মৌলিক অধিকারগুলি হলো: 1, সাম্যের অধিকার; 2, স্বাধীনতার অধিকার; শোষণের বিরুদ্ধে অধিকার; ধর্মাচরণের অধিকার; শিক্ষা সংস্কৃতির অধিকার; শাসনতান্ত্রিক প্রতিকারের অধিকার। অবশ্য ভারতীয় শাসনতন্ত্রের এই অধিকারগুলি অবাধ নয়, বিভিন্ন অধিকারগুলির সীমা আরোপ করা হয়েছে। পয়েন্ট, নির্দেশমূলক নীতি। দেখো, ভারতীয় শাসনতন্ত্রের অন্য একটি অভিনব বৈশিষ্ট্য হলো যে এতে মৌলিক অধিকারের সঙ্গে কতগুলি নির্দেশমূলক নীতির উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে আয়ারল্যান্ডের শাসনতন্ত্রের অনুসরণ করা হয়েছে। নির্দেশমূলক নীতিগুলি মৌলিক অধিকারের মতো আদালতে বলবৎযোগ্য নয়। নির্দেশমূলক নীতিগুলি শাসনতন্ত্র রচয়িতাগণের উদ্দেশ্য ও আদর্শের পরিচয় বহন করে। এই নীতিগুলির প্রকৃতি প্রধানত অর্থনৈতিক অধিকারের সমতুল্য। উদাহরণস্বরূপ, কর্মের অধিকার, বেকার, বার্ধক্য, অঙ্গহানি, পীড়িতা অবস্থায় সরকারি সাহায্য পাওয়ার অধিকার ইত্যাদির উল্লেখ করা যেতে পারে। পয়েন্ট, মৌলিক কর্তব্য। ভারতীয় শাসনতন্ত্রের আরেকটি বৈশিষ্ট্য মৌলিক অধিকারের পাশাপাশি নাগরিকদের মৌলিক কর্তব্যের সংযোজন। শাসনতন্ত্রের 42তম সংশোধন দ্বারা মৌলিক কর্তব্য সমূহ শাসনতন্ত্রে অন্তর্ভুক্ত হয়েছে। 7 নম্বর পয়েন্ট, দেখো, যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র। ভারতীয় শাসনতন্ত্রকে যুক্তরাষ্ট্রীয় বলা যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি ভারতীয় শাসনতন্ত্রে স্থান লাভ করেছে। ভারতীয় শাসনতন্ত্র লিখিত এবং শাসনতন্ত্র 3টি তালিকা, অর্থাৎ ইউনিয়ন, রাজ্য ও যুগ্ম তালিকা মাধ্যমে কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে। অবশ্য কেন্দ্র ও অঙ্গরাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের পদ্ধতি বিচার করলে দেখা যায় যে অঙ্গরাজ্যের আইনসভার আইনের সঙ্গে পার্লামেন্টের আইনের অসঙ্গতি দেখা দিলে পার্লামেন্টের আইনই প্রাধান্য লাভ করে। সুতরাং এদিক থেকে কেন্দ্রীয় প্রাধান্যের প্রবণতা লক্ষ্য করা যায়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা হলেও ভারতীয় শাসনতন্ত্রে কেন্দ্রের নিয়ন্ত্রণের বিভিন্ন দিক লক্ষ্য করা যায়।
যথা রাষ্ট্রপতির শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণার ক্ষমতা, রাজ্য আইনসভার প্রণীত বিল নাকচ করার ক্ষমতা, ইউনিয়ন সরকার কর্তৃক রাজ্যগুলিকে নির্দেশ দানের ক্ষমতা এবং আর্থিক সাহায্যের জন্য অঙ্গরাজ্যগুলির কেন্দ্রের উপর নির্ভরশীলতা প্রভৃতি কেন্দ্রীয় নিয়ন্ত্রণের সূচনা করে। সুতরাং অনেকে মনে করেন যে প্রকৃতিতে যুক্তরাষ্ট্রীয় হলেও ভারতীয় শাসনতন্ত্রে কেন্দ্রীকরণের প্রবণতা রয়েছে। পয়েন্ট দেখো, সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়তার সমন্বয়। শাসনতন্ত্রের দুষ্পরিবর্তনীয়তা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলির স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্যই শাসনতন্ত্র দুষ্পরিবর্তনীয় হয়ে থাকে। ক্ষমতা বন্টন সংক্রান্ত বিষয়ে ভারতীয় শাসনতন্ত্রকে দুষ্পরিবর্তনীয় বলা যেতে পারে। আইন প্রণয়নের ক্ষমতা বন্টন, রাষ্ট্রপতির নির্বাচন, ইউনিয়ন ও রাজ্যগুলির শাসন বিভাগীয় ক্ষমতা প্রভৃতি বিষয়ে শাসনতন্ত্র সংশোধন করতে হলে অঙ্গরাজ্যগুলির আইনসভার সম্মতি প্রয়োজন। আবার কতকগুলি ধারার পরিবর্তনের জন্য পার্লামেন্টের মোট সদস্য সংখ্যার 2/3 সম্মতি নিলেই চলে, অঙ্গরাজ্যগুলির অনুমোদনের প্রয়োজন হয় না। আবার কতকগুলি বিষয় আছে যা পার্লামেন্টের সাধারণ আইন পাশের পদ্ধতিতে পরিবর্তন করতে পারে। সুতরাং সামগ্রিক বিচারে ভারতীয় শাসনতন্ত্রকে সুপরিবর্তনীয়তা অর্থাৎ সহজে পরিবর্তন করা যায় ও দুষ্পরিবর্তনীয়তা অর্থাৎ সহজে পরিবর্তন করা যায় না এর সমন্বয় বলা যেতে পারে। এরপরে দেখো রয়েছে পয়েন্ট, যেটা রয়েছে সুপ্রিম কোর্টের মর্যাদা। ভারতীয় শাসনতন্ত্রে সুপ্রিম কোর্ট বা প্রধান বিচারালয়কেই যুক্তরাষ্ট্রীয় আদালত হিসেবে সংগঠিত করা হয়েছে। ইউনিয়ন ও অঙ্গরাজ্যগুলি অথবা বিভিন্ন অঙ্গরাজ্যের বৈধ অধিকার সম্পর্কিত বিবাদের নিষ্পত্তি করার এবং মৌলিক অধিকারগুলি বলবৎ করার দায়িত্ব সুপ্রিম কোর্টের অর্পণ করা হয়েছে। কিন্তু ক্ষমতার দিক থেকে সুপ্রিম কোর্ট ইংল্যান্ডের ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারালয়ের মধ্যস্থান অধিকার করে। 10 নম্বর পয়েন্ট, সংসদীয় শাসন ব্যবস্থা। ভারতীয় শাসনতন্ত্র ইংল্যান্ডের ক্যাবিনেট শাসন ব্যবস্থার অনুকরণে কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলিতে ক্যাবিনেট শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে। ভারতের রাষ্ট্রপতি ও রাজ্যপাল নিয়মতান্ত্রিক শাসকের মর্যাদা সম্পন্ন। প্রকৃত শাসন ক্ষমতা রয়েছে মন্ত্রিসভা ও ক্যাবিনেটের হাতে। মন্ত্রীগণ শাসন পরিচালনার জন্য আইনসভার নিকট যৌথভাবে দায়িত্বশীল। মন্ত্রীগণের দায়িত্বশীলতা ক্যাবিনেট শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। আবার পার্লামেন্টারি শাসন ব্যবস্থার সংখ্যাগরিষ্ঠ সরকারি দলের সঙ্গে সংঘবদ্ধ বিরোধী দলেরও প্রয়োজন আছে। পয়েন্ট দেখো, দেশীয় রাজ্যগুলি ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় শাসনতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা যায় যে পূর্বতন দেশীয় রাজ্যগুলি ভারতের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে সংযুক্ত হয়ে শাসনতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে এসেছে। দেশীয় রাজ্যগুলির বর্তমানে আর কোনো পৃথক সত্তা নেই। পয়েন্ট, বিভিন্ন রাজ্যের বিশেষ মর্যাদা। ভারতীয় শাসনতন্ত্রে অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা সম্পর্কে বিস্তৃত আলোচনা সত্ত্বেও কতগুলি ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা উল্লেখ করা হয়েছে। জম্মু কাশ্মীর সম্পর্কে 370 ধারার মাধ্যমে বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে। নাগাল্যান্ড, আসাম, মণিপুর, সিকিম প্রভৃতি রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা নতুন ধারার মাধ্যমে 371 থেকে 371 চ সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছে। এর পরের পয়েন্ট দেখো, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারতীয় শাসনতন্ত্রে ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার রাষ্ট্র বলে অভিহিত করা হয়েছে। ধর্মনিরপেক্ষতার মূল কথা হলো কোনো রকম রাষ্ট্রীয় ধর্মের স্টেট রিলিজিয়ন অনুপস্থিতি। ভেঙ্কট রামন বলেছেন, রাষ্ট্র কোনো ধর্মের পরিপোষক নয়, কোনো ধর্মের বিরোধীও নয়, এমনকি অধার্মিকতার আশ্রয়স্থলও নয়। সকল প্রকার ধর্মীয় গোড়ামি এবং কার্যকলাপ থেকে সম্পর্ক রহিত থেকে ধর্ম সম্পর্কে রাষ্ট্র নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করে। পয়েন্ট, সংরক্ষণ ব্যবস্থা। ভারতীয় শাসনতন্ত্রে অনুন্নত শ্রেণীর উন্নতিকল্পে বিশেষ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। আইনসভায় আসন সংরক্ষণ, সরকারি চাকরিতে অগ্রাধিকার এবং শিক্ষার ক্ষেত্রে আর্থিক সহায়তার কথা বলা হয়েছে। এই সংরক্ষণ ব্যবস্থা 60তম সংশোধন আইন অনুযায়ী 1990 সালের 25শে জানুয়ারির পর আরও 10 বছর বাড়ানো হয়েছে। পয়েন্ট দেখো, এক নাগরিকত্ব। ভারতীয় শাসনতন্ত্রের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে বলা যেতে পারে যে ঐক্য ও সংহতির জন্য ভারতে এক নাগরিকত্ব স্বীকৃত হয়েছে। ভারতবর্ষের নাগরিক ভারতীয় যুক্তরাষ্ট্রের নাগরিক কোনো অঙ্গরাজ্যের নাগরিক নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও সুইস যুক্তরাষ্ট্রের নাগরিক একসঙ্গে যুক্তরাষ্ট্র ও অঙ্গরাজ্যের নাগরিকত্ব লাভ করতে পারেন। পয়েন্ট দেখো, জনকল্যাণ ও আন্তর্জাতিক আদর্শ। ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা ও নির্দেশমূলক নীতির মধ্যে ভারতীয় সনাতন আদর্শ জনকল্যাণ রাষ্ট্রের কথা প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হওয়া শাসনতন্ত্রের অন্যতম লক্ষ্য বলে স্বীকৃত হয়েছে। প্রস্তাবনায় ভ্রাতৃত্ব শব্দটির প্রয়োগের লক্ষ্য কেবলমাত্র দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক সহযোগিতা ও সৌভ্রাতৃত্বের ইঙ্গিত এর মধ্যে রয়েছে।
পয়েন্ট দেখো রয়েছে ভাষা। বৈশিষ্ট্য হিসাবে বলা যায় বহু ভাষাভাষী ভারতীয় জনগণের মধ্যে ঐক্য ও সংহতি রক্ষার উদ্দেশ্যে সংবিধানের সপ্তদশ অধ্যায়ে 343 থেকে 351 ধারার মধ্যে ভাষা সম্পর্কে ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে। এরপরে দেখো শেষ পয়েন্ট, দল ত্যাগ প্রতিরোধ আইন। সংবিধানের অপর একটি বৈশিষ্ট্য হলো দল ত্যাগ নিরোধক আইন। সংসদীয় গণতন্ত্রের উদ্দেশ্য এবং রাজনৈতিক ব্যবস্থাকে সুস্থ ও দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য 1985 সালে 52তম সংবিধান সংশোধন আইন দল ত্যাগ নিরোধক আইন প্রণয়ন করা হয়েছে। দেখো এখানে 18টি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। তোমরা এই 18টি বৈশিষ্ট্য পরপর লিখবে পয়েন্ট আকারে। এখানে কিন্তু প্রতিটা পয়েন্ট 2 লাইন 1 লাইন করে কিন্তু লেখা আছে। খুব সুন্দর করে নোটসটাকে কালেক্ট করে তোমরা এটা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের অনেক প্রশ্ন উত্তর আমার চ্যানেলে ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি। এছাড়া যেসব প্রশ্ন উত্তর আমি এখনো দিতে পারিনি তা খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।